আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যমঞ্চের আলোচনায় আজকে আমাদের অতিথি হিসেবে আছেন বাংলাদেশের একাধিকবারের নির্বাচিত প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা দেশে ফিরছেন। তিনি কি আসলেই দেশে ফিরছেন নাকি এটি একটি রাজনৈতিক কৌশল? আজকে এটি নিয়েই আলোচনা করব। আপনারা জানেন যে গতকাল মঙ্গলবার সকালে কলকাতায় উপস্থিত বাংলাদেশ আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির যারা রয়েছেন কলকাতায়, তাদের সাথে সভানেত্রী শেখ হাসিনার একটি ভার্চুয়াল মিটিং হয়েছে এবং সেখানে ওয়ার্কিং কমিটির সদস্য ছাড়াও আরো দুজন উপস্থিত ছিলেন। সেখানে নির্বাচনে জনগণ যে ভোট দিতে যায়নি, অধিকাংশ জনগণ নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে এবং আওয়ামী লীগের সভানেত্রীর আহ্বানে সাড়া দিয়েছে, সেটি নিয়ে আলোচনা হয়েছে। দেশবাসীকে অভিনন্দন জানানো হয়েছে। এছাড়াও মার্চ মাস একটি ঐতিহাসিক মাস, 7ই মার্চ, 26শে মার্চ, বঙ্গবন্ধুর জন্মদিন 17ই মার্চ, এই সব বিষয় উদযাপন নিয়ে কথা হয়েছে এবং সেখানে অনিবার্যভাবেই এসেছে যে কলকাতায় বর্তমানে আওয়ামী লীগের যে কয়েকজন নেতা অবস্থান করছেন তাদের দেশে ফেরা নিয়ে। কদিন আগে আমি একটি ফোন পেয়েছিলাম কলকাতা থেকে, আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা। তিনি আমাকে বলেছিলেন আমি যেন জননেত্রী শেখ হাসিনার সাথে একটু আলাপ করি এবং তিনি আমাকে যেটা বলেছিলেন যে তারা আসলে দেশে ফিরতে চায়। দেশে আইনের শাসন যদি থাকে, যদি আদালতে গেলে সুবিচার পাওয়া যায়, এটি নিশ্চিত হলে তারা দেশে ফিরে যাবে। এবং গতকালকের আলোচনায় সভানেত্রী শেখ হাসিনা বলেছেন যে নেতাদের রেডি হতে বলেছে, মানসিকভাবে রেডি হতে বলেছে এবং দেশে ফেরার জন্য তৈরি হতে বলেছে এবং দেশে ফিরে গিয়ে ফেস করতে হবে হোয়াট এভার দ্য সিচুয়েশন। এবং সেখানে আরো আলোচনা হয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের উপরে বর্তমানে যে নিষেধাজ্ঞা রয়েছে, যেটি গত বছরের 12ই মে ডক্টর ইউনূস একটি সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে এটি অ্যাপ্লাই করেছিল এবং সন্ত্রাস দমন আইন এইসব বিভিন্ন অধ্যাদেশে দেখিয়ে সম্পূর্ণ অবৈধভাবে সিনিয়র স্বরাষ্ট্র সচিব স্বাক্ষরিত একটা প্রজ্ঞাপনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছিল। তো সেই কার্যক্রমের উপরে যে নিষেধাজ্ঞা সেটি তুলে নেওয়ার জন্য ওয়ার্কিং কমিটিতে আলোচনা করা হয় এবং আশা করা হয় যে সরকার সেটা তুলে নেবে। যদি তুলে না নেয় তাহলে আওয়ামী লীগ অবশ্যই আন্দোলনের পথে যাবে। তো এখন ইম্পর্টেন্ট বিষয় হলো যে আওয়ামী লীগের নেতারা তাদের মতো করে ফিরবে এবং নেতারাও অনেকদিন ধরে এটা ভাবছে যে এই 12ই ফেব্রুয়ারির পরে বিশেষ করে যে এখন তাদের ফিরে যেতে হবে। জেল বা গ্রেপ্তার এগুলো রাজনীতির খুব স্বাভাবিক অনুষঙ্গ এবং তারা রেডি টু ফেস। বাট বর্তমানে বা অ্যাটলিস্ট ইউনূসের আমলে যেভাবে আদালতগুলো ফাংশন করেছে, আসিফ নজরুল যেভাবে আদালতকে একেবারে মবের একটা স্বর্গরাজ্য বানিয়েছিল, সেই অবস্থায় তো আসলে স্বেচ্ছায় ফেরা যায় না। কিন্তু এখন আশা করা যায় যে পরিস্থিতির উন্নতি হবে এবং দেশে অ্যাটলিস্ট মিনিমাম একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। কিন্তু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমানে তিনিও বলেছেন যে দেশে এখন আর মবের শাসন চলবে না। এই কথা যখন তিনি বলছেন ঠিক তখনই আমরা গতকাল দেখলাম বরিশালের আদালতে আইনজীবীরা বিচারকের উপস্থিতিতে মব করছে। আইনজীবী যারা আইন বাস্তবায়ন, আইনের শাসন কায়েমের একটা অংশ, গুরুত্বপূর্ণ অংশ, তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ, কেন্দ্রীয় একজন মন্ত্রীর স্টেটমেন্টকে উপেক্ষা করে তারা মব করছে। তো এই অবস্থায় তো বাংলাদেশে এখনো আইনের শাসন ওভাবে এস্টাবলিশড হয়নি। তারপরেও আওয়ামী লীগ নেতৃবৃন্দ কিন্তু রেডি হচ্ছে। তারা হয়তো সবাই একসাথে না হলেও আস্তে আস্তে তারা বাংলাদেশে ফিরবে। এই যখন অবস্থা, তখন আরো একটি আলোচনা আসছে যে শেখ হাসিনা নিজে কি দেশে ফিরছেন। ওই মিটিং এ অনেকেই বলেছিলেন যে নেত্রী আপনাকে নিয়ে আমরা দেশে ফিরবো। নেত্রী বলেছেন যে তোমরা তোমাদের মতো করে ফেরো, আমি আমার মতো করে ফিরব। একটি সূত্র আমাকে নিশ্চিত করেছে যে শেখ হাসিনা ভারতীয় কর্তৃপক্ষকে জানিয়েছেন যে তিনি অবিলম্বে বাংলাদেশে ফিরে যেতে চান। তিনি এটাও বলেছেন যে বাংলাদেশে ফিরে গিয়ে তিনি আইন যে বিচারিক প্রক্রিয়া সেটা ফেস করতে চান। তিনি বলেছেন তিনি ফাঁসিকে ভয় পান না, তিনি জেলে যেতে ভয় পান না, কিন্তু তিনি বাংলাদেশে ফিরে যেতে চান। একটা টেকনিক্যাল সমস্যা হলো যে তার পাসপোর্ট বাতিল করা হয়েছে, সুতরাং শেখ হাসিনার এই মুহূর্তে কোনো পাসপোর্ট নেই। তারপরেও তিনি ভারতীয় কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন তিনি ফিরতে চান, তার অভিপ্রায়ের কথা।
এখন বাংলাদেশে তার ফেরার মতো পরিস্থিতি তৈরি হলে আমরা আশা করি তিনি ফিরবে, এবং নিশ্চিত মৃত্যুর মুখে আপনারা জানেন, এটা এখন সবাই জানে যে ভারতের মধ্যস্থতায় তাকে কিন্তু বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া হয়েছিল। না হলে সেদিন ওয়াকার এবং ইউনূসগণ যেভাবে প্ল্যান করেছিল, তাতে গণভবনেই তাকে নিষ্ঠুরভাবে হত্যা করা হতো। সেখান থেকে ভারত যেহেতু তাকে উদ্ধার করে নিয়ে গিয়েছে, তো ভারত নিশ্চয়ই তাকে কোনো একটা বিপদের মুখে ঠেলে দেবে না। কিন্তু আপনারা যারা শেখ হাসিনাকে চেনেন, আপনারা জানেন যে শেখ হাসিনা এর আগেও 2007 সালে একটা এরকম পরিস্থিতি হয়েছিল, তার দেশে ফেরার উপরে নিষেধাজ্ঞা জারি করেছিল সেই সময়ের 111 সরকার। কিন্তু তিনি তখন সব নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে সরকারকে বাধ্য করেছিলেন বেসিক্যালি সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে, এবং তিনি দেশে ফিরে এসেছিলেন মে মাসে, এবং জুলাই মাসের 16 তারিখে তিনি গ্রেপ্তার হয়েছিলেন 2007 সালে। সুতরাং শেখ হাসিনা এবারও দেশে ফেরার জন্য উদ্গ্রীব হয়ে আছে, এবং আমরা আশা করি যে কিছু প্রয়োজনীয় মেকানিজম শেষ হলে তিনি অবশ্যই দেশে ফিরবেন। এদিকে শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা উঠতেই ঘুম হারাম হয়ে গেছে জামাত, এনসিপি এবং তাদের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা দালালি করেন বা ইউটিউবিং করেন। আপনারা দেখবেন যে এখন সব শিয়ালের এক রায়ের মতো, সেই আসিফ মাহমুদ বলেন, সার্জিস বলেন, হাসনাত বলেন, বা তাদের সমর্থনে যেসব ইউটিউবার আছেন, সবাই একটা আওয়াজ তুলেছে যে বিএনপির উচিত হবে না আওয়ামী লীগের কার্যক্রমের উপরে যে নিষেধাজ্ঞা সেটি তুলে নেওয়া। বিএনপির উচিত হবে না আওয়ামী লীগের নেতৃবৃন্দকে দেশে ফিরে আসার সুযোগ দেওয়া, এবং তারা একটা ভুল ন্যারেটিভ প্রচার করছে যে এর আগে 1981 সালে জিয়াউর রহমান শেখ হাসিনাকে দেশে ফিরতে দিয়ে ভুল করেছিলেন, এবং তার পরিণতিতে অল্প কয়েকদিনের মধ্যে জিয়া নিহত হয়েছিলেন, জিয়া খুন হয়েছিলেন। কিন্তু যারা এই ন্যারেটিভটি প্রচার করছেন তারা ইতিহাসের সত্যকে লুকানোর চেষ্টা করছেন। শেখ হাসিনা 1981 সালের 17ই মে যে বাংলাদেশে ফিরে এসেছিলেন সেটি কারো দয়ায় নয়, কারো অনুগ্রহে নয়। 1981 সালের ফেব্রুয়ারিতে আওয়ামী লীগের সম্মেলনের অনুপস্থিতিতে শেখ হাসিনাকে সভাপতি নির্বাচিত করা হয়েছিল, এবং তখন তিনি সিদ্ধান্ত নেন দেশে ফেরার, এবং সবার সাথে আলোচনা করে 17ই মে তিনি বাংলাদেশে ফেরেন। এবং জিয়াউর রহমান সর্বোচ্চ চেষ্টা করেছিলেন যেন শেখ হাসিনা দেশে ফিরতে না পারেন। এমনকি শেখ হাসিনা প্রত্যাবর্তন ঠেকানোর জন্য কমিটিও করা হয়েছিল। একটা কমিটির আহ্বায়ক ছিল সেই সময়ের জাতীয় সংসদের স্পিকার মির্জা গোলাম হাফিজ। তাহলে জিয়াউর রহমান কি করে শেখ হাসিনাকে আসতে দিলেন? এবং জাতিসংঘের যে বিশ্বজনীন মানবাধিকারের ঘোষণাপত্র আছে সেখানেও বলা আছে যে কেউ তার মাতৃভূমিতে যে কোনো মুহূর্তে ফিরে আসতে পারে, এটা একটা সার্বজনীন মৌলিক মানবাধিকার। সুতরাং শেখ হাসিনা 1981 সালে জীবনের ঝুঁকি নিয়ে এসেছিলেন। জিয়াউর রহমান চেষ্টা করেছিলেন তার প্রত্যাবর্তন ঠেকাতে, পারেননি। জিয়াউর রহমানের হত্যাকাণ্ড একটি সম্পূর্ণ আলাদা ঘটনা, এর সাথে শেখ হাসিনার প্রত্যাবর্তনের কোনো সম্পর্ক নাই। এবং আওয়ামী লীগের পক্ষ থেকে বারবার দাবি তোলা হয়েছিল যে জিয়া হত্যার প্রকৃত খুনিদের আইডেন্টিফাই করা হোক, বিচার করা হোক। কিন্তু বিএনপির পক্ষ থেকে খুবই সারপ্রাইজিং একটা ব্যাপার যে তারা জিয়াউর রহমান হত্যার প্রকৃত বিচার করতে কখনো আগ্রহী হয়নি। সুতরাং শেখ হাসিনা ফিরবে, বিএনপির বর্তমান সরকারে রয়েছে, তারা তাদের মতো অবস্থান নেবে, তারা কি করবে না করবে এটা তাদের ব্যাপার। কিন্তু শেখ হাসিনা যদি ফিরতে চায় তিনি ফিরবেন, এবং শেখ হাসিনার ফিরলে বর্তমান বিএনপির বা তারেক রহমানের কোনো সমস্যা হবে না। শেখ হাসিনা ফিরলে সমস্যা হবে ওই জামাত, ওই এনসিপি কিংবা তাদের পক্ষে যারা ইউটিউবিং করেন তাদের সমস্যা হবে। যদি আওয়ামী লীগ না আসে তাহলে জামাত, এনসিপি মিলে আন্দোলন করে বিএনপিকে তটস্থ রাখতে পারবে। কিন্তু যদি আওয়ামী লীগ ফিরে আসে তাহলে বাংলাদেশের রাজনীতির মাঠে একটা ভারসাম্য তৈরি হবে, এবং জামাত, এনসিপির মতো এইসব ভুইফোড় শক্তিগুলো, আগাছাগুলো তারা রাজনীতিতে কর্নার্ড হয়ে যাবে। আজকের বাস্তবতায় এটা প্রমাণিত যে বাংলাদেশের রাজনীতি আসলে দ্বিদলীয়, মানে একদিকে বিএনপি তার জোট এবং আরেকদিকে আওয়ামী লীগ এবং তার জোট, এবং এটাই বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো। আমরা দেখলাম ডক্টর ইউনূসকে নিয়ে একদম নোবেল বিজয়ী, বিশ্ব হ্যান ত্যান কত কিছু, কিন্তু দেখলাম যে মাত্র 18 মাসে একটা উন্নতির দিকে ধাবমান একটা দেশকে কিভাবে ফোকলা করে দিয়েছে, সেই দেশের অর্থনীতিকে একদম ধ্বংস করে দিয়ে গেছে, ব্যাংক সিস্টেমটাকে একদম তছনছ করে দিয়ে গেছে। সুতরাং বাংলাদেশের রাজনীতিতে বিএনপি আছে, আওয়ামী লীগও থাকবে, এবং এটাই বাংলাদেশের জন্য বেস্ট অপশন।
শেখ হাসিনা ফিরবেন। এখন অনেকেই আমাকে হয়তো জিজ্ঞেস করবেন যে তিনি কবে ফিরবেন। এক্স্যাক্টলি তারিখটা এই মুহূর্তে বলা যাচ্ছে না, কিন্তু তিনি ফিরবেন এবং সম্ভাব্য দ্রুততম সময়ে তিনি বাংলাদেশে ফিরবেন। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। সম্প্রতি আমেরিকার ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসী গ্যাবার্ড, যাকে আপনারা সবাই চেনেন, তিনি ফোন করেছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মিস্টার অজিত দোভালকে। ফোন করে তুলসী অজিত দোভালকে বলেছেন, কংগ্রাচুলেশন, দিস টাইম ইউ হ্যাভ ওয়ান মাই ফ্রেন্ড। অভিনন্দন, এবার তুমি জিতেছো আমার বন্ধু। কেন এই ফোনটা করলেন তুলসী এবং কিসে জিতলো ভারত? সম্প্রতি 12ই ফেব্রুয়ারি নির্বাচন হলো বাংলাদেশে, এবং এই বাংলাদেশে বিএনপির জয়লাভে তুলসী গ্যাবার্ড অজিত দোভালকে অভিনন্দন জানিয়েছে। এর কারণ হলো, একটু পেছনে যাই। 24 সালের 5ই অগস্ট বাংলাদেশে যে রেজিম চেঞ্জটি হয়েছিল, আপনারা জানেন যে তার পেছনে আমেরিকার একটা প্রভাব ছিল। সেই রেজিমটা যে চেঞ্জ হবে, সেটা ইন্ডিয়া ঠিকমতো সময় মতো পর্যাপ্ত ইনফরমেশন পায়নি। ইন্ডিয়া যখন জেনেছে তখন আসলে আর কিছুই করার ছিল না। তো সেই রেজিম চেঞ্জে ইন্ডিয়াকে সাইড লাইনে রেখে, অনেকটা অন্ধকারের ভেতরে রেখে আমেরিকাই সবকিছু করেছিল, এবং সেই ব্যাটেলে কিন্তু আমেরিকা জিতেছিল। সেই জায়গা থেকে এবারের যে নির্বাচনটা হলো, এই নির্বাচনে আমেরিকার প্রেফারেন্স ছিল জামাতে ইসলাম। আমেরিকা চেয়েছিল জামাতে ইসলাম নির্বাচনে জিতুক, এবং জামাত জিতলে আমেরিকার যেটা সুবিধা হবে, যে আমেরিকার ইন্টারেস্টটা বাংলাদেশে জামাত অনেক বেটার সার্ভ করতে পারবে কম্পেয়ার টু আওয়ামী লীগ এন্ড বিএনপি। কারণ আওয়ামী লীগ এবং বিএনপি এই দল দুটোর জনসম্পৃক্ততা এত বেশি যে এরা চাইলেই বিদেশিদের ইচ্ছা মতো সব কাজ করতে পারে না। সেই দৃষ্টিকোণ থেকে আমেরিকা যখন জামাতকে চাইছিল, এবং আপনারা খেয়াল করেছেন যে তারেক রহমানের বাংলাদেশে আসতে কিন্তু ক্রমশ দেরি হয়ে যাচ্ছিল, এবং একটা পর্যায়ে ট্রেসি অ্যান্ড জ্যাকবসন, যিনি আমেরিকার চার্জ d'affaires ছিলেন দূতাবাসের, সেই ট্রেসি কিন্তু তারেক রহমান যখন বলেছিল আসবে কিনা, ট্রেসি বলেছিল নট নাও, আরেকটু পরে। তো তারপরে তারেক রহমান একটু দেরিতে হলেও 25শে ডিসেম্বর বাংলাদেশে এসেছে। এই যে তারেক রহমান এসেছেন, এর আগে কিন্তু 1 বছরের বেশি সময় ধরে তারেক রহমানের সাথে ভারতীয় অনেকেরই যোগাযোগ হয়েছে, খুব গোপনে নেগোসিয়েশন হয়েছে। এটা এতটাই গোপনে নেগোসিয়েশন হয়েছে যে আমরা মানে অধিকাংশই আমরা আসলে জানতে পারিনি। এই নেগোসিয়েশনটা হয়েছে ভারত যখন দেখেছে যে আওয়ামী লীগ এই মুহূর্তে একটু বেকায়দায়, এবং আওয়ামী লীগ হয়তো নির্বাচনে অংশগ্রহণ বা অন্যান্য বিষয় নিয়ে যখন অনিশ্চয়তা দেখা দিয়েছে, তখনই ভারত একটা প্যারালাল চ্যানেল ওপেন করেছে। ভারতের সেই নীতি যে সব ডিম এক ঝুড়িতে রাখা যাবে না, সুতরাং তারা তখন থেকেই বিএনপির সাথে যোগাযোগ শুরু করেছে, বিশেষ করে তারেক রহমানের সাথে লন্ডনে ব্রিটিশ হাই কমিশনার, মানে ব্রিটিশ হাই কমিশনে যিনি ভারতীয় রাষ্ট্রদূত, তিনিও তারেক রহমানের সাথে মিটিং করেছেন, এবং তারই ফলশ্রুতিতে তারেক রহমান কিন্তু 25শে ডিসেম্বর বাংলাদেশে এসেছেন। তারেক রহমানের আসার পথে যতগুলো ক্লিয়ারেন্স দরকার ছিল, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট ক্লিয়ারেন্স ছিল ভারতের, এবং সেই ক্লিয়ারেন্সটা পাওয়ার পরে তারেক রহমান আসছে। যদি তারেক রহমান বাংলাদেশে না আসতে পারতেন, তাহলে কিন্তু এই নির্বাচনে বিএনপির ল্যান্ডস্লাইড যে ভিক্টরিটা হয়েছে, সেটা শুরুতেই বাধাগ্রস্ত হতো। এবং ওই যে জামাতকে ক্ষমতায় আনার যে প্ল্যান, যেটা আমেরিকান দূতাবাসের পক্ষ থেকে ট্রেসি কাজ করেছেন, ডক্টর ইনুস কাজ করেছেন, তার কয়েকজন উপদেষ্টা কাজ করেছেন, সবাই মিলে এমন ভাবে গুটি সাজিয়েছিল, প্রশাসন সাজিয়েছিল, যাতে জামাত ক্ষমতায় চলে আসে। সেই জায়গা থেকে ইন্ডিয়া চেয়েছে জামাত যেন কোনো অবস্থায় ক্ষমতায় না আসে। জামাত ক্ষমতায় এলে ভারতের জন্য অনেক রকমের সমস্যা হতো। এমনিতেই ডক্টর ইনুস অবৈধভাবে ক্ষমতা নিয়ে যেভাবে ভারতের বিরুদ্ধে কামান দেখেছেন, তিনি ভারতের 7 সিস্টার্স দখল করে নেবেন, নানা রকমের হুমকি দিয়েছেন, এবং সেই হুমকির প্রেক্ষিতে
ভারত কিন্তু এই চিকেন নেক এবং এই আশেপাশে 5টা সামরিক বেস তৈরি করতেছে, যা ইউনূস মোটামুটি ভারতকে এই সাইডে একদম ঘুমারাম করে ফেলছিল। ভারতের এই ফোর্স মোবিলাইজেশন অনেক 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 ব্যস্ত ছিল। তো সেই জায়গা থেকে ভারতের স্ট্র্যাটেজি ছিল যে কোনোভাবে এখানে জামাতকে আনতে দেওয়া হবে না। আপনারা জানেন যে খুব রিসেন্টলি ভারত এবং আমেরিকার সম্পর্কটা একটু ভালো যাচ্ছে, তাদের সম্পর্কে বেশ টানাপোড়েন হচ্ছিল গত এই ট্রাম্প ওথ নেওয়ার পর থেকে, কিন্তু বর্তমানে তাদের সম্পর্কে একটু হানিমুন পিরিয়ড চলতেছে, যে কারণে এই নির্বাচনে যে বিএনপি ভারতের সাথে একটা নেগোসিয়েশন করেছে, এবং নির্বাচনে আপনারা খেয়াল করে থাকবেন এই নির্বাচনে ডক্টর ইনু যেভাবে গুটি সাজিয়েছিলেন তাতে বিএনপির জেতার কোনো সম্ভাবনা ছিল না, কিন্তু শেষ মুহূর্তে কিছুটা ভারতের সহায়তায় এবং আমাদের বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় যারা ভোট দিতে গিয়েছেন এবং তৃণমূল পর্যায়ে অধিকাংশ আসনে আওয়ামী লীগের যারা ভোট দিয়েছেন, এরাও একই উদ্দেশ্যে যে জামাত ঠেকাও, এট এনি কস্ট জামাত ঠেকাও, তারা ধানের শীষে ভোট দিয়েছেন, যে কারণে ধানের শীষ বিএনপি এই বিজয়টি পেয়েছে। এই বিজয়টি পাওয়ার কথা ছিল না। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, এই যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর, তারও কিন্তু নিশ্চিত পরাজয় ছিল, গো হারা হারতো, কিন্তু শেষ মুহূর্তে হিন্দুরা এবং আওয়ামী লীগরা ভোট দিয়ে তাকে জিতিয়ে দিয়েছে। এই কারণেই মির্জা ফখরুল আলমগীরের কথা বললাম, কারণ আজকে তার একটা স্টেটমেন্ট দেখলাম যে আওয়ামী লীগের অফিস খোলা নিয়ে তিনি একটা মন্তব্য করেছেন যে আওয়ামী লীগের অফিস খোলা যাবে না, আওয়ামী লীগের ভোট নেওয়া যাবে। গো হারা এবং একটা পার্টির মহাসচিব হারলে কি লজ্জার বিষয় হতো, সেখান থেকে তিনি জিততে পারবেন, তখন তার আপত্তি নাই, কিন্তু আওয়ামী লীগের অফিস খুললেই তার সমস্যা। এটি খুবই একটা বেদনাদায়ক একটা স্টেটমেন্ট তার কাছ থেকে। গত 18 মাস যে ইউনূস এই যে অবৈধ ক্ষমতায় ছিল, এই সময়টা ইউনূস কিন্তু বিএনপিকে ভীষণ অপমান করেছে, চাপের মধ্যে রেখেছে। ইভেন আলী রেয়াজ বিভিন্ন মিটিং এ যেভাবে ধমকাধমকি করেছে, বিএনপি অনেকটা মাটি কামড়ে পড়েছিল, এবং তারা শুধু এই নির্বাচনটার জন্য অপেক্ষা করেছে, নির্বাচনী ফলের জন্য অপেক্ষা করেছে। এবং সেই একটা গল্পের কথা মনে পড়ে যে এক লোক এক সুন্দরী মেয়ের প্রেমে পড়েছিল, এবং সুন্দরী মেয়েটি তখন অনেক শর্ত দিত যে আমাকে বিয়ে করতে হলে আমাকে একটা গাড়ি কিনে দিতে হবে, আমার নামে একটা বাড়ি লিখে দিতে হবে, আমার নামে কোটি টাকার ফিক্সড ডিপোজিট থাকতে হবে, অনেক অনেক শর্ত। যে শর্তই দেয় প্রেমিক বলে হ্যাঁ রাজি, যখনই বলে গাড়ি দেবো বলে দেব, বাড়ি দাও দিব, ফিক্সড ডিপোজিট করবো কোটি টাকা দিব, সব দিব। তারপরে বিয়ে করলো, মেয়েটা যখন দেখলো আরে এটা তো একটা ভালো ডিল, বিয়ের পরে আর স্বামী বাড়িও দেয় না, গাড়িও দেয় না, ফিক্সড ডিপোজিটও করে না, তখন সেই মেয়েটা বললো যে কি ব্যাপার, তুমি বললা বিয়ে করলে তুমি আমাকে এই দিবা সেই দিবা, এখন তো কিছুই দেয় না। তখন লোকটা বলেছিল যে আমি তো অবশ্যই দেব, আমি তো বলিনি দেব না, তবে কবে দেব এটা তো বলি নাই। তো বিএনপি সেরকম যে নির্বাচনের আগে ডক্টর ইউনূস, আলী রিয়াজ লাস্টে যা বলছে সব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গণভোট হ্যাঁ, জুলাই সনদ হ্যাঁ, এইটা হ্যাঁ, সেইটা হ্যাঁ, কিন্তু বিএনপি ঠিকই জানতো যে একবার যদি ক্ষমতা আসতে পারে তাহলে এইগুলো এই সংবিধান বিরোধী এসব তারা কোনো কিছুই অ্যালাউ করবে না। এবং আজকে সেটা আপনারা দেখছেন, এই গণভোট নিয়ে এই সংস্কার পরিষদের সদস্য হিসেবে বেআইনিভাবে অসাংবিধানিকভাবে শপথ নেওয়ার যে বিষয়টা ছিল, তারা এগুলো রিজেক্ট করে দিয়েছে। শুধু তাই না, তারা এখন কিন্তু অনেকটা হার্ড লাইনে চলে গেছে। আপনারা দেখেছেন যে প্রশাসন যেভাবে জামাত দিয়ে সাজিয়েছিল, আজকে 9 জন সচিবের চুক্তি ভিত্তিক নিয়োগ বাতিল করা হলো, সবাই জামাতপন্থী। আরো বেশ কিছু সচিবের অদল বদল চলছে। বিএনপি বিশেষ করে তারেক রহমান ডিজিএফআই, এনএসআই এবং দলের কাছ থেকে ইনফরমেশন কালেক্ট করে মোটামুটি যেখানে জামাত পাচ্ছে প্রশাসনে, সেখান থেকে জামাত বিতরণ কর্মসূচি চালু করেছে। জামাত খেদাও, আর আওয়ামী লীগের যদি যোগ্য কোনো লোক থাকে প্রশাসনে তাকে রাখা যাবে, এরকম একটা নীতি নিয়ে তিনি এগোচ্ছেন। এবং এই কারণেই তুলসী গ্যাবার্ড অজিত দোভালকে ফোন করে অভিনন্দন জানালো, এবং বর্তমান সরকারের উপরে ভারতের যে একটা প্রভাব কাজ করছে এটা তাদের বিভিন্ন গৃহীত কর্মকাণ্ডে বোঝা যাচ্ছে। শুধু যে জামাত খেদাও সেটাই না, জামাতের উপরে হার্ডলাইনে যাচ্ছে তাই না, ডক্টর ইউনূস যে এই 18 মাসে তার উপদেষ্টা পরিষদের অনেককে সহ যত রকমের দুর্নীতি করেছে, অনিয়ম করেছে,
সেগুলোর বিরুদ্ধে খুব সম্ভবত দ্রুতই তদন্ত হবে এবং তাদের বিচারের মুখোমুখি করা হবে, এরকমই একটা চিন্তা ভাবনা চলছে সরকারি পর্যায়ে। এবং ডক্টর ইউনূস আবার এটা টের পেয়ে যেটা হচ্ছে যে তিনি যে কোনো মুহূর্তে দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন, উপদেষ্টাদের মধ্যেও এক ধরনের ভীতি কাজ করছে। কিছু উপদেষ্টা অলরেডি পালিয়ে গেছে, কিছু বিশেষ সহকারী পালিয়ে গেছে, যারা গেছে গেছে, কিন্তু বাকিদের ব্যাপারে বিএনপি হার্ড লাইনে যাচ্ছে এবং যে পেইনটা বিএনপি কে গত 18 মাস দেওয়া হয়েছে, যে অপমানটা করা হয়েছে, তার বদলা নেবার একটা সময় এসেছে এবং সরকার সেটা নেবে। ডক্টর ইউনূসের যে দুর্নীতির কথা শোনা যাচ্ছে, আসিফ নজরুলের যে দুর্নীতির কথা শোনা যাচ্ছে, অন্য উপদেষ্টা, এই যে স্বাস্থ্য উপদেষ্টা, সেও নাকি 9,000 কোটি টাকার অনিয়ম করেছে। তো এই সবগুলো নিয়ে যেভাবে আসছে, তাদের খুব দ্রুতই তাদের বিরুদ্ধে তদন্ত হতে পারে এবং সেই ক্ষেত্রে ভারতও এই বিষয়টা একটু মনিটর করতেছে, কারণ ভারত, আমেরিকা এইসব দেশের একটা অভ্যাস আছে যে তারা যদি একবার কাউকে টার্গেট করে সহজে ছাড়ে না। সো এই হিসাবে ডক্টর ইউনূসের সামনে কিন্তু দুর্দিন আসছে বলেই মনে হচ্ছে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।